অ্যাসিটোন এটাও মানে ঘন এইচসিএলের উপস্থিতিতেও খানিকটা পলিমারাইজ করে, কিন্তু ঘন H2S এর প্রেজেন্স যেমন পলিমারাইজ করে সাইক্লিক কম্পাউন্ড তৈরি করে, এই ঘন এইচসিএলের উপস্থিতি কিন্তু সেরকম নয়। সেখানে কি হয় না 3 মোল অ্যাসিটোন ইউজড হয়। ঘন এইচসিএলের উপস্থিতি যেটা তৈরি করে সেটা হচ্ছে কি কম্পাউন্ডটাকে সহজে বলা হচ্ছে 4 on। অ্যাকচুয়ালি 4 on কথাটা এসছে 4 on। দেখো কেমন ভাবে হচ্ছে। তো আমি যদি অ্যাসিটোনের 3টে মোল ইউজ করি, তাকে একটা মানে 3টে অণুকে যদি ইউজ করি তাহলে একটা অণুকে যেমন আছে সেরকম স্ট্রেট লাইনে লিখবো। মানে এগুলো যে টেকনিক মনে রাখার। তারপরে কি করব, এটাকে এখানে দেবো, একটাকে দেবো CH3 এখানে, একটাকে দেবো এখানে। ঠিক আরেকটা দিকে এইভাবে আমি লিখবো। এগুলো হচ্ছে টেকনিক সহজে মনে রাখার। কারণ ফোরনের যদি আমাকে আইউপ্যাক নোমেনক্লেচার করতে দেয় তাহলে প্রথমে ফোরনের স্ট্রাকচারটা জানতে হবে। তো কি করে হচ্ছে দেখো, তা এইখান থেকে এই অক্সিজেন আর এই হচ্ছে গিয়ে হাইড্রোজেন দুটো নিয়ে জল হয়ে পালাবে, এখান থেকে দুটো হাইড্রোজেন নিয়ে জল হয়ে পালাবে। তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হলো ইন প্রেজেন্স অফ ঘন HCl, যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি CH3 C CH3 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O CH ডাবল বন্ড C CH3 CH3, রাইট? এবার আইউপ্যাক নোমেনক্লেচার যেদিক দিয়ে করতে যাও না কেন, তাহলে দেখো 4 পজিশনে তোমার হচ্ছে গিয়ে CO মানে ওন আছে, যার জন্য এই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে 4 on। এটাকে বাংলা 4 on বলা হয়। তাহলে অ্যাকচুয়ালি এর নামটা কি হবে 1 2 3 4 5 6 7, তার মানে হচ্ছে 2 6 ডাইমিথাইল হেপ্টা 2 5 ডাইন 4 on দিয়ে এত বড় না বলে বলছে 4 on। এইটা হচ্ছে গিয়ে অ্যাসিটোনের আরেকটা পলিমারাইজ রিঅ্যাকশন। নেক্সট দেখো এর আরেকটা রিঅ্যাকশন যেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম অ্যামালগামের সঙ্গে যদি অ্যাসিটোনের রিঅ্যাকশন করা হয়, কেমন? ধরো CH3 CH3 যদি ম্যাগনেসিয়াম অ্যামালগাম দেওয়া হয়, এরা একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি করে MgHg, দিলে তৈরি করে এরকম সাইক্লিক কম্পাউন্ড তৈরি করে। এইবার কি করছে না, একে যদি আমি অ্যাসিড জল দিয়ে যদি ফুটিয়ে দিই তাহলে এটা তৈরি করে পিনাকল। এটার নাম পিনাকল, দ্যাট ইজ পিনাকল, বলে পিনাকল। তাহলে অ্যাসিটোন থেকে আমি পিনাকল তৈরি করতে পারলাম। নেক্সট দেখো একটা জিনিস আছে, এখানে অ্যাসিডটা দিতে হবে না, এখানে শুধু জল দাও। আমি কেন বললাম যদি অ্যাসিড দেওয়া হয় এরপরে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হয়, সেই রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে পিনাকল পিনাকোলন, অর্থাৎ পিনাকোলনে কনভার্ট হয়। এবং যে মেকানিজম হয় সেটাকে বলা হচ্ছে পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। কেমন করে হচ্ছে একটু লক্ষ্য করো। প্রথমে অ্যাসিড আসছে, দ্যাট মিন্স H+ এর লোন পেয়ার দিয়ে নিচ্ছে, দিয়ে তৈরি করছে এইটা। এইটাতে কনভার্ট হচ্ছে, তারপরে কি হচ্ছে এটা রিমুভ করছে, এটা মুভ এদিকে রিমুভ হয়ে যাচ্ছে, তার সঙ্গে করছে কি একটা গ্রুপ সেটা মাইগ্রেট করছে এই কার্বনের উপর, এই গ্রুপটা এই কার্বনের উপর মাইগ্রেট করে যাচ্ছে, মানে এট এ টাইম হচ্ছে H2 বেরিয়ে যাচ্ছে, তেমনি এর মাইগ্রেশনও কমপ্লিট হয়ে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি কি তৈরি হচ্ছে জিনিসটা C, এখানে প্লাস চলে এলো,
CH3 OH C CH3 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 রাইট। এরপরে কি হচ্ছে না এই যে লোন পেয়ারটা রয়েছে সেই লোন পেয়ারটা এখানে মুভ করছে, যে কি তৈরি করছে না ডাবল বন্ড তৈরি করছে, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে এরকম, প্লাস এখানে চলে আসছে, এখান থেকে কি হচ্ছে মাইনাস এইচ প্লাস বানাচ্ছে, যখন মাইনাস এইচ প্লাস বানাচ্ছে তৈরি হবে কোনটা, এইটাকে বলে যে পিনাকোলন, এটা বলে পিনাকোলন। তো এটা হচ্ছে কি এর মেকানিজম। তাহলে এইবার বলছে অ্যালডিহাইড কিটোন, এবার জেনারেলাইজ করা হোক অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য করবে কিভাবে। তাহলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য তো ফেলিংস টলেন্স দিয়ে করা যাচ্ছে। আমি পার্টিকুলারলি যদি বলে অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোন, তা দুজনেই তো হ্যালো ফর্ম দেয়, তাহলে পার্থক্য করার একটাই জায়গা রয়েছে কোনটা, টলেন্স রিএজেন্ট ইউজ করে কাজ করতে পারবে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে কি না, তার মধ্যে কোন গ্রুপ রয়েছে, COOH গ্রুপ রয়েছে, COOH গ্রুপ রয়েছে। প্রশ্ন হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড, একে আমি অ্যাসিড বলবো কেন? অ্যাসিড বলবো এই কারণে যে যেহেতু এরা প্রোটন রিলিজ করে, প্রোটন রিলিজ করার পর যে অ্যানায়নটা তৈরি হলো সেই অ্যানায়নটা স্টেবিলাইজড হয় থ্রু রেজোনেন্স, যার জন্য এরা কি এরা অ্যাসিড হিসেবে আচরণ করে। আমি যদি একে এরকম করি সি ডবল বন্ড ও ও মাইনাস প্লাস এইচ প্লাস রাইট, এই যে কার্বক্সিলেট অ্যানায়ন, সেই কার্বক্সিলেট অ্যানায়নটা রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড হবে। কেমন করবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, দ্যাট মিন্স এটা কেমন হচ্ছে মাইনাস ডাবল বন্ড ও রাইট, পরক্ষণে কি করছে এ আবার এইখান থেকে মুভ করছে, আবার এদিকে যাচ্ছে, তার মানে দেখা যাচ্ছে যে নেগেটিভ চার্জটা আলটিমেটলি কোথায় দাঁড়াচ্ছে না, দুটো স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেনের মধ্যে এটা ডিলোকালাইজড হয়ে আছে, ছড়িয়ে আছে। কারণ সবসময় বলেছি চার্জ যত ডিলোকালাইজড হয়ে থাকবে, ছড়িয়ে থাকবে, তারা তত বেশি স্টেবিলিটি গেইন করবে। তাহলে এই গ্রুপওয়ালা কম্পাউন্ড গুলো প্রোটন ত্যাগের পর এই ঘটনা ঘটে, যার জন্য এই গ্রুপওয়ালা কম্পাউন্ড গুলো কি হয় অ্যাসিডিক ইন নেচার। বেশ, এরপরে দেখো এদের ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ মানে বলছে যে এদের হচ্ছে গিয়ে মেল্টিং পয়েন্ট বা হচ্ছে গিয়ে বয়লিং পয়েন্ট। দেখো মেন ব্যাপারটা হচ্ছে যে অ্যালকোহলেও হাইড্রোজেন বন্ডিং হয়, অ্যাসিডের ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ডিং হয়, কিন্তু অ্যাসিডের হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে স্ট্রং, যার জন্যে যদি সমাণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল এবং অ্যাসিড হয় তাহলে কিন্তু অ্যাসিডের স্ফুটনাঙ্কটাই বেশি হবে। এরা কি করে না, এখানে এরা ডাইমার থেকে সাইক্লিক একটা কম্পাউন্ড তৈরি করে। ধরো আমি বলছি এইরকম জিনিসটা, এই দিকের গ্রুপটা অ্যাসিড গ্রুপটা, আরেকটা এরই অণু এইরকম রয়েছে, দেখো সাইক্লিক একটা কম্পাউন্ড থেকে সাইক্লিক ফরম্যাটে চলে গেছে। সাইক্লিক ফরম্যাটে যাওয়ার জন্য নাকি ওরা মাল্টিপ্লাইড অবস্থায় রয়েছে, ডাইমার হিসেবে রয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে গিয়ে এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা বেশি। হ্যাঁ, স্বাভাবিক নিয়মে যদি আণবিক গুরুত্ব বাড়ে তাহলে কি হবে, তাতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। এখন ব্যতিক্রম হচ্ছে কি ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড এমন জিনিস সে যখন হচ্ছে ভেপার স্টেজে থাকে সেখানেও ডাইমার হিসেবে থাকে। ফর্মিক অ্যাসিডে এমনি যদি বলা হয় যে অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে ফর্মিক অ্যাসিডের বয়লিং পয়েন্টটা হচ্ছে বেশি, কেননা ওই যে বললাম অ্যাসিডিক অ্যাসিড এর চেয়েও ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কি ওরা হচ্ছে ভেপার স্টেজেতেও ডাইমার হয়ে থাকে, কিন্তু ভেপার স্টেজে তো অ্যাসিডিক অ্যাসিড ডাইমার হয়ে থাকে না, মনোমার হয়ে থাকে। যার জন্যে এরপরে কি হচ্ছে না, এরপরে স্বাভাবিক নিয়মে আণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে
না তাদের বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট গুলো বাড়ছে। একদিকে তো ওদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং রয়েছে, তার সঙ্গে কি যে অন্য যে হাইড্রোফোবিক পার্ট গুলো রয়েছে সেগুলোকে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন দিয়ে ওরা আকর্ষিত হচ্ছে, যার জন্য মলিকুলার অ্যাসোসিয়েশনটা হচ্ছে, এই কারণে তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক গুলো বাড়ছে। এখন একটা প্রশ্ন, ধরো আমি বলছি একটা মনোকার্বক্সিলিক অ্যাসিড, তার মধ্যে ইভেন সংখ্যক মানে যুগ্ম সংখ্যক কার্বন যুক্ত অ্যাসিড, আর ঠিক তার পরবর্তী যে আণবিক গুরুত্বযুক্ত মনোকার্বক্সিলিক অ্যাসিড, যার হচ্ছে গিয়ে অড নাম্বার কার্বন যুক্ত অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে এই দুজনের মধ্যে দেখা যাচ্ছে যেটার কম সংখ্যক কার্বন সেটা হচ্ছে গিয়ে গলনাঙ্কটা বেশি হচ্ছে, কিন্তু যেটা বেশি সংখ্যক তার গলনাঙ্কটা হচ্ছে কি কম হচ্ছে। কারণটা কি? ফর এক্সাম্পল ধরো আমি বলছি বিউটানোয়িক অ্যাসিড CH3 CH2 CH2 COH, আরেকটা কি পেন্টানোয়িক অ্যাসিড, সেক্ষেত্রে হচ্ছে কি CH3 CH2 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 COH, রাইট? এক্ষেত্রে কি হয়েছে দেখো, যে এই যে টার্মিনালের যে CH3 গ্রুপটা আর অ্যাসিড গ্রুপটা তারা কি করছে, অপোজিট ডিরেকশনে আছে। তার ফলে কি হলো, এর আরেকটা অ্যাসিড যখন এর কাছে আসবে মলিকিউল, তখন কি হবে, এরা যে কেলাসটা তৈরি করবে ঠিক খাপে খাপে অ্যাডজাস্ট হয়ে যাবে, এর সঙ্গে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। সুন্দরভাবে ফিট করার জন্য এরা যে কেলাসটা তৈরি করছে তার মধ্যে সুন্দরভাবে ফিট করে যাবে। এই ফিট করে যাওয়ার জন্য কি হবে, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস জাতীয় আকর্ষণ বলটা কি হবে, আরো বেশি হয়ে যাবে। এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস জাতীয় আকর্ষণ বলটা কি হবে, অনেক বেশি হবে। তাহলে ভ্যান ডার ওয়ালস জাতীয় আকর্ষণ বল হাইড্রোকার্বন অংশ যদি বেশি হয়ে যায়, তাহলে স্বাভাবিক নিয়মে অনুসমাবেশটা বেশি হবে। অনুসমাবেশটা বেশি হয়ে গেলে কি হবে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হবে। কিন্তু যদি এইরকম একটা তুমি অড কার্বন যুক্ত এরকম অ্যাসিড ইউজ করো তুমি, আর একটা মলিকিউলকে করলে তুমি সুন্দরভাবে এরা ফিট করবে না, কেলাসের ভেতরে সুন্দরভাবে ফিট করবে না। যার জন্য ফিট করবে না বলে এই হাইড্রোকার্বন অংশগুলোর মধ্যবর্তী দূরত্ব বেশি থাকবে, তাতে তাদের ভ্যান ডার ওয়ালস জাতীয় আকর্ষণ বলটাও কি হবে, কম হবে, যার জন্য এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা ওদের তুলনায় কম হবে। এরপরে দ্রাব্যতা। দ্রাব্যতাটা কি না, অ্যাসিড গুলো জলে, যদি আমি দ্রাব্যতার কথা ভাবি, অ্যাসিড গুলো জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দিয়ে ওদের হচ্ছে গিয়ে সলিবিলিটিটাকে বজায় রাখে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে অ্যাসিডের আণবিক গুরুত্ব যত বাড়বে তত হচ্ছে তাদের দ্রাব্যতাটা জলে কমে যাবে। কারণ কি দেখো, ধরো আমি বলছি মানে 10 কার্বন মানে 10টা কার্বন আছে, মানে এটা COH গ্রুপ রয়েছে, তাহলে এদিকে যেটা রয়েছে ধরো 9টা কার্বন মানে C9 ওয়ালা যুক্ত আছে হাইড্রোকার্বন অংশ। তার মানে হাইড্রোকার্বন অংশগুলো কি হচ্ছে, তারা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে কি, জল বিকর্ষী, জলকে পছন্দ করে না। তাহলে হাইড্রোফোবিক অংশ যদি বেড়ে যায় তাহলে কি হবে, জলে যাওয়ার প্রবণতা কি হয়ে যাবে, কমে যাবে। জলে যাওয়ার প্রবণতা যদি কমে যায় তাহলে নিশ্চয়ই দ্রাব্যতাটা কমে যাবে। যার জন্যই হচ্ছে গিয়ে যে কম সংখ্যক কার্বন যুক্ত অ্যাসিড গুলো জলে দ্রাব্যতা বেশি, বেশি সংখ্যক কার্বন যুক্ত অ্যাসিডের দ্রাব্যতাটা কম। এইবার দেখো অ্যাসিডিক স্ট্রেংথ। অ্যাসিডিক স্ট্রেংথ কিরকম, ধরো এই যে আমি খানিক আগে দেখালাম যে অ্যাসিড গুলো অ্যাসিড হয় কেন না, ওদের অ্যানায়নটা রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড। ধরো আমি বলছি, প্রশ্ন করেছি ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড এদের মধ্যে কে বেশি অ্যাসিড? তাহলে আমাকে দেখতে হবে দুজনের কাছ থেকে উৎপন্ন যে কার্বক্সিলেট অ্যানায়ন গুলো, সেই কার্বক্সিলেট অ্যানায়ন গুলোর মধ্যে কোনটার স্টেবিলিটিটা বেশি। দেখো আমি তৈরি করছি এইটা ফরমেট অ্যানায়ন, তার মানে এর রেজোনেটিং স্ট্রাকচারটা আলটিমেটলি দাঁড়াচ্ছে এইটা ফরমেট অ্যানায়ন। আর এর ক্ষেত্রে কি রয়েছে, অ্যাসিটেট অ্যানায়ন।
ফরমেট অ্যানায়ন, এটা হচ্ছে অ্যাসিটেট অ্যানায়ন। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে CH3 গ্রুপ, সেই CH3 গ্রুপে কি আছে? প্লাস আই এফেক্ট রয়েছে। CH3 গ্রুপে প্লাস আই এফেক্ট রয়েছে, তাহলে প্লাস আই এফেক্ট থাকার জন্য এখানে ইলেকট্রন ডেনসিটি কি হবে? অনেক বাড়িয়ে দেবে। তাহলে কি হবে? ইলেকট্রনের বিকর্ষণটা বেশি হবে, রিপালশন। তাহলে বিকর্ষণ বেশি হলে ওর স্টেবিলিটি কি হবে? কমে যাবে। কিন্তু এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে কোনো রকম এফেক্ট নেই, যার জন্য কি হয়েছে না এর স্টেবিলিটিটা অনেক বেশি হবে, যার জন্য অবভিয়াসলি আমরা বলবো ফর্মিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড হিসেবে বেশি তীব্র কাটছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে। এই একটা প্রশ্ন করেছে যে যদি আমি এইরকম ধরনের একটা অর্ডার চাই, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ধরো এইটা CH3COH, তারপরে ধরো হচ্ছে CH3CH2COH, CH3CH, CH3COH, CH3CH3COH, রাইট? এবং প্রত্যেক থেকে কার্বক্সিলেট অ্যানায়ন তৈরি হবে। এখন খেয়াল করে দেখো, এখানে প্লাস আই এফেক্টটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। প্লাস আই এফেক্ট বলতে গেলে তার অর্ডার আমি জানি না, CH3 হোল থ্রাইস, এর প্লাস আই এফেক্ট সবচেয়ে বেশি। তারপরে কি CH3 হোল টুয়াইস CH, এইটা। তারপরে কি রয়েছে CH3CH2, এইটা। তারপরে কি রয়েছে না CH3। এটা হচ্ছে প্লাস আই এফেক্টের অর্ডার। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এই যে গ্রুপটা এর প্লাস আই এফেক্টটা যদি বেশি হয়, তাহলে এখান থেকে যে কার্বক্সিলেট অ্যানায়নটা জেনারেট করবে, তৈরি করবে, সেই কার্বক্সিলেট অ্যানায়নের স্টেবিলিটি কি হবে? কম হবে। তাহলে তারপরে কি থাকবে? তার থেকে একটু বেশি কোনটা হবে? এটা হবে প্লাস এফেক্ট কম, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। তার মানে এর অর্ডারটা হচ্ছে অবভিয়াসলি উল্টোটা হবে। অবভিয়াসলি এটা গ্রেটার দ্যান হচ্ছে দিস, গ্রেটার দ্যান দিস, গ্রেটার দ্যান দিস। এইটা হচ্ছে গিয়ে এদের অ্যাসিডিটি অর্ডার। এইবার ধরো আমি বলছি যে অ্যাসিটিক অ্যাসিড এবং মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এবং মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড আর মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দেখো এটা যে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এইটা এবং এইটা, এখানে যে কার্বক্সিলেট অ্যানায়ন গুলো তৈরি হবে, তার মানে কি এখান থেকে আলটিমেটলি পাবো আমি কোনটা? CH2COO-। এর ক্ষেত্রে কি পাবো? CH3COO-। দেখ এখানে CH3 প্লাস আই এফেক্ট রয়েছে, আর এখানে Cl এর কি রয়েছে? মাইনাস আই এফেক্ট রয়েছে। তার মানে এই নেগেটিভ চার্জটা হচ্ছে কি ডিলোকালাইজড হবে অনেক বেশি, যার জন্য স্টেবিলিটি অনেক বেশি হয়। এই কারণে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড অবভিয়াসলি অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে বেশি আসে। আচ্ছা আমি যদি মনোক্লোরো না বলে মনোফ্লুরো বলি, মানে ক্লোরিনের পরিবর্তে যদি ফ্লুরিন বলি, তার তো মাইনাস আই এফেক্ট আরো বেশি হয়, যার জন্য তার স্টেবিলিটি কি হবে? অনেক বেশি হবে। আমি যদি 2 ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বলি, মানে এটা আর একটা ক্লোরিন যদি থাকে, তাহলে তার অ্যাসিডিটি নিশ্চিতভাবে মনোর চেয়ে অনেক বেশি হবে। 3টে যদি থাকে তাহলে কি হবে? আরো বেশি হবে, রাইট? আবার যদি 3টে ফ্লুরিন থাকে তাহলে কি হবে? সেটা আরো বেশি হবে। তার মানে অর্গানিক অ্যাসিডের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডটা কোনটা দাঁড়িয়ে যাচ্ছে না CF3COOH, ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, এটা সবচেয়ে বেশি অ্যাসিড, রাইট? এইবার দেখো আমরা অ্যারোমেটিক কিটোনের পার্টে একটু ঢুকছি, তারপরে আমরা হচ্ছে কি আবার এই অ্যাসিডের পার্ট আবার আসবো। অ্যালিফেটিক কিটোন মিটোন সব হয়ে গেছে। অ্যারোমেটিক কিটোন পার্টের মধ্যে অ্যারোমেটিক কিটোন তৈরি। অ্যারোমেটিক কিটোন তৈরি বলতে ধরো আমি বলছি দিস ইজ অ্যারোমেটিক কিটোন। নামটা কি? নামটা হচ্ছে গিয়ে তোমার
মিথাইল ফিনাইল কিটোন, বা এটার নাম হচ্ছে গোলা বাংলার নাম হচ্ছে অ্যাসিটোফেনল। আবার যদি এরকম করা হয়, এর নাম কি হবে? বেঞ্জোফেনল। তাহলে আগে দেখে নিই অ্যাসিটোফেনল তৈরিটা, দেখে নিই কি কিভাবে করা যেতে পারে। দেখ, আরেকটা স্পেশাল কথা বলে দিই, তোমাকে যদি আমি প্রশ্ন করি এমন একটা অ্যারোমেটিক কিটোনের নাম বলো যেটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, তাহলে নিশ্চয়ই বেঞ্জোফেনল হবে না, কারণ তার মধ্যে কিটোমিথাইল গ্রুপ নেই। তাহলে কিটোমিথাইল গ্রুপ যুক্ত অ্যারোমেটিক কিটোন কোনটা? অ্যাসিটোফেনল। তার মানে এই অ্যাসিটোফেনল হচ্ছে গিয়ে কিটোমিথাইল গ্রুপ যুক্ত কম্পাউন্ড, সুতরাং এ হ্যালোফর্ম রিঅ্যাকশন দেবে। তাহলে আমাকে যদি বেঞ্জোফেনল এবং অ্যাসিটোফেনলের মধ্যে ডিস্টিংগুইশ করতে বলে, তাহলে নিশ্চিতভাবেই আমি বলবো কি না, এ হচ্ছে গিয়ে হ্যালোফর্ম রিঅ্যাকশন দেবে, দিলে তৈরি হবে এইটা সোডিয়াম বেঞ্জয়েড। কিন্তু যদি বেঞ্জোফেনলের ক্ষেত্রে হয়, তুমি যদি এই রিঅ্যাকশন করতে চাও, নিশ্চয়ই তুমি পাবে না। বেঞ্জোফেনলের ক্ষেত্রে 2I2NMH, নো রিঅ্যাকশন, নো সাচ ইয়েলো প্রেসিপিটেট। তাহলে আমি এর সাহায্যে দুজনকে পার্থক্য করতে পারবো। এবার দেখো অ্যাসিটোফেনল তৈরি কেমন করে করতে হয়। এর তৈরিটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে গিয়ে বেঞ্জিনের সঙ্গে আমি অ্যাসিটাইল ক্লোরাইডের রিঅ্যাকশন করব। ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3 তৈরি হবে অ্যাসিটোফেনল। রিঅ্যাকশনটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন কেমন করে হচ্ছে, মেকানিজমটা কেমন? না, এই যে অ্যানহাইড্রাস AlCl3 তার ফাংশনটা কি? সে হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে লুইস অ্যাসিড, সেকেন্ড কাজ হচ্ছে এটা হচ্ছে ক্যাটালিস্ট। কিরকম? ধরো CH3Cl লোন পেয়ার হচ্ছে AlCl3, এটা এখানে দিচ্ছে, যেমন এটা এখানে দিচ্ছে, তাহলে কিরকম তৈরি হচ্ছে? CH3C double bond O, that is delta plus dot AlCl4 delta minus। ফাইনালি এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে CH3C double bond O প্লাস। এই যে ইলেকট্রোফাইলটা তৈরি করবে, সেই ইলেকট্রোফাইলটা আবার কি হবে? বেঞ্জিন রিং এ অ্যাটাক করবে, সিগমা কমপ্লেক্স তৈরি করবে, যে আলটিমেটলি ওটা জয়েন করে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অ্যাসিটোফেনল তৈরি করবে। দেখো কিরকম করে হচ্ছে। CH3C double bond O, that is plus। এবার হচ্ছে কি, এটা অ্যাটাক করবে, তারপরে জিনিসটা দাঁড়িয়ে গেল এরকম। প্লাস সিগমা কমপ্লেক্স হয়ে গেছে, তারপরে এখানে কি রেজোন্যান্স করছে, আবার রেজোন্যান্স করছে। মাইনাস H প্লাস কি তৈরি হয়ে যাচ্ছে? না, অ্যাসিটোফেনল তৈরি হয়ে যাচ্ছে। এইবার যে H প্লাস যেটা বেরোলো, সে কি করছে? সে এবার AlCl4 মাইনাসের সঙ্গে রিঅ্যাকশন করছে, তৈরি করছে HCl প্লাস AlCl3। তাহলে কি হলো? AlCl3 আবার আমি রিকভার করতে পারলাম, যার জন্য এর ফাংশনটা কি? এর ফাংশনটা হচ্ছে গিয়ে তোমার ক্যাটালিস্ট হিসেবে এটা ফাংশন করছে। এছাড়াও আবার তৈরি করা যায় কাদের সঙ্গে? না, গ্রিগনার রিএজেন্টের সঙ্গে। ধরো আমি বলছি সায়ানোবেনজিন, তার সঙ্গে হচ্ছে RMgCl, ধরো CH3MgCl বা Br দিয়ে দেওয়ার পর কি তৈরি হয়? না, এর সঙ্গে যদি আমি CH3 double bond NH এটা তৈরি করছে, তাকে হচ্ছে গিয়ে জল দিয়ে, অ্যাসিড জল দিয়ে আমি বয়েল করে দেবো,
দিলেই তোমার তৈরি হয়ে যাচ্ছে তৈরি হতে। এখন এইবার প্রশ্ন হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে বেনজোফেনন এবং অ্যাসিটোফেনন। বেনজোফেনন অ্যাসিটোফেনন এই দুটোর মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কোনটা মানে বেশি সাসেপ্টেবল? বেনজোফেনন অ্যাসিটোফেননের মধ্যে কোনটা বেশি সাসেপ্টেবল সেইটাকে একটু খেয়াল করতে হবে। কিরকম? ধরো এটা হচ্ছে অ্যাসিটোফেনন আর এটা হচ্ছে গিয়ে কি বেনজোফেনন। নিউক্লিওফাইল আসবে, প্রথম কথা হচ্ছে নিউক্লিওফাইল আসবে কোথায় না, যেখানে হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ বেশি থাকবে, ডেনসিটি বেশি থাকবে এবং প্রবেশ করার সুবিধাটা বেশি থাকে, মানে মানে এন্ট্রান্সে যদি কোনো প্রবলেম না থাকে এবং চার্জ ডেনসিটি যদি প্লাসে বেশি থাকে সেইখানে খুব সহজেই যাবে। খেয়াল করে দেখো এর টানের জন্য এটা যে প্লাসটা পাচ্ছে, আবার এর টানের জন্য প্লাসটা পাচ্ছে, আমাকে হিসেব করতে হবে যে কোনখানে প্লাস চার্জটার পরিমাণটা বেশি হবে এবং নিউক্লিওফাইল সহজে ঢুকতে পারবে। এইখানে দেখো যে CH3 গ্রুপ, সেই CH3 গ্রুপে তোমার মনে হতে পারে প্লাস আই এফেক্ট রয়েছে, সুতরাং এ কি করবে না পজিটিভ চার্জকে খানিকটা কমিয়ে দেবে। তার থেকেও বড় কথা যে এই যে বেঞ্জিন রিং এ এই প্লাস চার্জটা ভেতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে কি করবে? রেজোনেন্স করবে। যখন রেজোনেন্স করবে তাহলে প্লাস চার্জটা তো পার্টিকুলারলি ওই কার্বনটার উপর থাকছে না। এখন প্লাস আই এফেক্টের থেকে মেসোমারিক বা রেজোনেন্স এফেক্ট অনেক বেশি কার্যকরী। তাহলে এর ক্ষেত্রে একটা বেঞ্জিন বলয়ে এই প্লাস চার্জটা ঢুকে গিয়ে রেজোনেন্স করছে, যার জন্য এখানে প্লাস চার্জের ঘনত্ব কি হবে? যা হবে। আমি যদি এর কথা ভাবি, এখানে ওই রকম অ্যালকিল মূলকের প্লাস আই এফেক্ট নেই, ঠিক কথা, কিন্তু আমি বলেছি প্লাস আই থেকে বেশি এফেক্টিভ কোনটা? রেজোনেন্স এফেক্ট ও মেসোমারিক এফেক্ট। এক্ষেত্রে হবে কি, এই প্লাস চার্জটা এই বেঞ্জিন রিং এ যেমন রেজোনেন্স করার জন্য ঢুকে যাবে, তেমনি এই বেঞ্জিন রিং এও রেজোনেন্স করার জন্য ঢুকে যাবে। তার মানে এর মাথায় প্লাস চার্জের ডেনসিটিটা কি হবে? অনেক কমে যাবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই যে দুটো গ্রুপ রয়েছে, এই দুটো গ্রুপ কিন্তু খুব বড় বড় গ্রুপ, যার জন্য নিউক্লিওফাইলের যে অ্যাটাকিং, সেই অ্যাটাকিংটা হচ্ছে এখানে কি হয়ে যাবে? প্রবাবিলিটি অনেকটা কমে যাবে, আর এখানে অ্যাটাকিং প্রবাবিলিটি কি হবে? অনেকটা বেশি থাকবে। তাই এইগুলো হচ্ছে গিয়ে এই দুটোর মধ্যে আমরা পার্থক্য করতে পারি।